দীপ্ত সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় গ্রেপ্তার মুজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। পুলিশের সাথে সংঘর্ষের জেরে দাবি পূরণ না হওয়ায় আজ আবারও দিল্লির রাস্তায় বিক্ষোভকারীরা। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রাজকীয় সংবর্ধনা, ট্রফি হারালেও দেশে ফিরে সম্মান পেল আর্জেন্টিনা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার মেজর মোজাফফর হোসেনকে 23 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে তার যোগাযোগ ছিল। আদালতকে প্রসিকিউশন এই তথ্য জানানোর পর আজ এই নির্দেশ দেওয়া হয়। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এ ঘটনায় তৎকালীন মেজর মোজাফফর হোসেনকে সম্প্রতি রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই হত্যাকাণ্ডের পরপরই তিনি সেনাবাহিনী থেকে পালিয়ে গিয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, বর্তমানে সেনা হেফাজতে থাকা সাবেক ওই মেজরের সঙ্গে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর যোগাযোগ ছিল। বিষয়টির তদন্ত হওয়া প্রয়োজন। মাসুদ উদ্দিন চৌধুরী এবং তার পিএ তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে এবং সেই কথোপকথনের মধ্যে আরেকজন ব্যক্তি আছে জন্ডু নামীয় একটা ফেক নাম। এই সূত্র ধরে এই জন্ডু নামটি যখন এটা একটু সন্দেহজনক মনে হলো, তখন আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ডু আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন। তার সাথে মাসুদ উদ্দিন চৌধুরীর গত 16 বছরে তার নানান সম্পৃক্ততা আছে। একজন পলাতক খুনি, তার সাথে একজন মাসুদ উদ্দিন চৌধুরী তিনি কর্মরত কর্মকর্তার সাথে তার সাথে যোগসাজশ, তার সাথে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে সরকারের একটা সুসম্পর্ক ছিল। তাদের মধ্যে যোগসূত্রটা কি সেটি আমরা ইনভেস্টিগেশন করছি। মোজাফফরকে আদালতে হাজির করতে মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবেদন করে প্রসিকিউশন। আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় মোজাফফর হোসেনের বিচার হবে সামরিক আদালতে। সেটি সেনা আইনে বিচার হবে এবং সেখানে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকার কোনোভাবে গুম ও বিচার বহির্ভূত হত্যাকে প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। আরও বলেন, গত 17 বছরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়া রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনই বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ। সচিবালয়ে সোমবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন। সুন্দরবন সংলগ্ন থেকে কোস্টগার্ডের পরিচয়ে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রায় 3 মাস পেরিয়ে গেলেও ওই যুবকের কোনো সন্ধান পায়নি পরিবার। একে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে গুমের প্রথম ঘটনা হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। প্রধানমন্ত্রীর উপদেষ্টার প্রেস ব্রিফিংয়ে উঠে আসে বিষয়টি। জাহিদুর রহমান জানান, বর্তমান সরকার কোনোভাবেই গুম বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে প্রশ্রয় দেবে না। কেউকে যদি অন্য কোনো পরিচয়ও কেউ এটা করে থাকে, তাকে উদ্ধার করা বা যাবতীয় দায়িত্ব কিন্তু সরকারের। সুতরাং সরকার তার এই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর এবং সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। এই সরকার কোনো গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলোকে প্রশ্রয় দেবে না। উপদেষ্টা আরও জানান, অনলাইনে গুজব এবং নারীদের নিয়ে সাইবার বুলিং রোধে আইনজীবীদের নিয়ে প্যানেল গঠন করা হবে। লয়ার্স প্যানেল তৈরি হচ্ছে, তারা জনগণকে বুঝিয়ে জানিয়ে কনভিন্স করতে পারবেন যে আমরা যে ব্যবস্থা নিয়েছি এটা ন্যায্য ছিল এবং এটা জনগণের স্বার্থে। আমি বলছি এটা শুধু ডিসইনফরমেশন বা বুলিং সরকারের বিরুদ্ধে না, কোনো ব্যক্তিও যদি আক্রান্ত হন, তিনি যদি সেটার প্রতিকার চান, সেই ব্যাপারেও সরকার কাজ করবে। সরকারের এই মুখপাত্র আরও জানিয়েছেন, মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে তার কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
বিমস্টেক সদস্য দেশগুলোর ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। দুপুরে বিমস্টেক সচিবালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকাপ সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। সংস্থাটির মহাসচিব আরও জানান, এই উদ্যোগ বাস্তবায়ন হলে সদস্য দেশগুলোর মধ্যে আরও বেশি বাণিজ্য, ভ্রমণ, পর্যটন এবং পারস্পরিক আদান প্রদান বাড়বে। তবে স্কিমের বিস্তারিত বিষয়ে এখনও ঐক্যমত্য না হওয়ায় এই নিয়ে মন্তব্য করা সমীচীন নয় বলেও জানান তিনি। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার সেই ভয়াবহ ট্র্যাজেডির 1 বছর পূর্ণ হলো আজ। গত বছরের 21 জুলাই শিশুদের হাসি আনন্দে মুখর স্কুল প্রাঙ্গণ পরিণত হয় মৃত্যুপুরীতে। মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে হায়দার আলী ভবনের সামনে সকালে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। 2025 সালের 21 জুলাই দুপুরে বিমান বাহিনীর F-7 প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে পাইলট, শিক্ষার্থী ও শিক্ষক সহ 36 জনের প্রাণহানির ঘটনা ঘটে। মর্মান্তিক ওই ঘটনায় দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। দগ্ধ শিক্ষক, শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠান ঘটনাস্থলে আশেপাশে উপস্থিত স্থানীয়রা। সবচেয়ে বেশি ভর্তি করা হয় রাজধানীর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দুর্ঘটনার খবর পেয়ে মাইলস্টোন স্কুল ও হাসপাতালে ছুটে যান অভিভাবক ও স্বজনরা। বিভীষিকাময় ওই দিনের ভয়ঙ্কর স্মৃতি এখনও তাড়া করে বেঁচে যাওয়া শিক্ষার্থীদের। দীর্ঘ 8.5 ঘন্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিটির হাতাহাতির ঘটনায় রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা। সকাল 7টায় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় রেল লাইন অবরোধ করে তারা। এ সময় শিক্ষার্থীরা ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান। ভুক্তভোগী শিক্ষার্থী ফোরকান উদ্দিন জানান, সোমবার রাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী ফিরছিলেন তিনি। এ সময় যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টিটিরা টাকা আদায় করার প্রতিবাদ করেন তিনি। এজন্য তাকে মারধর করেন টিটিরা। লাস্ট বাট নট লিস্ট, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা আন্তনগর ট্রেনের স্টপেজ তৈরি করা। এগুলো নিয়ে বহু পর্যালোচনা করে, টাইমিং শিডিউল বিবেচনা করে আমরা 3টা ট্রেনের স্টপেজকে বিবেচনায় আনতে পেরেছি। এই প্রতিশ্রুতি ওখানকার যারা আমরা ছিলাম তারা সরকারের সঙ্গে পরামর্শ করে কথা বলে সেই দাবিটা, শিক্ষার্থীদের দাবি পূরণ করা হবে অচিরেই। সাতক্ষীরা 4 আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে এক তরুণীর সঙ্গে তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এই নিয়ে ফেসবুকে গাজী নজরুল ইসলাম দাবি করেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম। গত 17 জুন প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিয়ে হয়। তিনি অভিযোগ করেন, গত 13 জুলাই রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবার অফিসে অবস্থানকালে তাদের জিম্মি করে টাকা আদায় এবং পরে আরও অর্থ দাবি করে কয়েকজন। টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনাকে বিবাহ বহির্ভূত সম্পর্ক হিসেবে প্রচার করাকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি। সিএনজি গ্যাস বিক্রি কমিশন বাড়ানোর দাবিতে ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী 30 জুলাই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত দেশ জুড়ে সিএনজি স্টেশন বন্ধ রাখার কথা জানান তারা। মঙ্গলবার রাজধানীর বিজয়নগরের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। দাবি পূরণ না হলে 23 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার কথা জানান সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে বলা হয়, 30 জুলাই দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। এর মধ্যে সরকারের সঙ্গে আলোচনা চলবে। প্রতি ঘনমিটার সিএনজি বিক্রির কমিশন 8 টাকা থেকে বাড়িয়ে 13 টাকা 96 পয়সা নির্ধারণ করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
ভারতের রাজধানী দিল্লিতে সোমবার পুলিশের সাথে সংঘর্ষের পর মঙ্গলবার সকালে আবারও রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। সকাল থেকে দিল্লির যন্তর মন্তরে জড়ো হন আন্দোলনকারীরা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেও দাবি পূরণের প্রতিশ্রুতি না মেলায় বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তাই সিজেপির আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার ভোর থেকে আন্দোলনকারীরা যন্তর মন্তরে আসতে শুরু করেন। তবে সেখানে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন রয়েছে। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ীদের কঠোর শাস্তির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ করার প্রতি জোর দিয়েছেন তিনি। বিশ্ব জয় করায় স্পেন ফুটবল দলকে বরণ করে নিল লাখো মানুষ। সোনালী ট্রফি নিয়ে রদ্রি ইয়ামালরা মাদ্রিদের বিমানবন্দরে নামার পর থেকেই শুরু হয় উৎসব। উন্মাদনায় মেতে ওঠে রাজধানীর মানুষ। ছাদখোলা বাসে নগর প্রদক্ষিণ করেন বিশ্ব ফুটবলের নতুন যুবরাজরা। ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। ট্রফি নিয়ে সোমবার মাদ্রিদের বারাহাস বিমানবন্দরে পৌঁছান রদ্রি, লামিনে ইয়ামাল, ফেরান তোরেস সহ দলের অন্যান্য সদস্যরা। বিমানবন্দরের বাইরে বিশ্বকাপ জয়ীদেরকে অভিনন্দন জানাতে ভক্ত অনুরাগীরা রাস্তায় নেমে আসেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হয় মাদ্রিদের সারসুয়েলা প্রাসাদে। সেখানে বিশ্ব চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানান স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানী লেতিসিয়া ও রাজকন্যা লিওনর ও সোফিয়া। খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিশ্বকাপ ট্রফি দেখেন রাজপরিবারের সদস্যরা। রাজপ্রাসাদ থেকে পুরো দল যায় মনক্লোয়া প্রাসাদে। সেখানে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্ব চ্যাম্পিয়নদের উষ্ণ অভ্যর্থনা জানান। সব আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়ন প্যারেড। মনক্লোয়া প্রাসাদ থেকে ছাদখোলা বাসে রাজধানীর বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করেন বিশ্বজয়ীরা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে লাখো মানুষ প্রিয় ফুটবলারদের অভিনন্দন জানান। বাসের উপর থেকে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন ইয়ামাল, রদ্রি, ফেরান তোরেসরা। ফুটবল বিশ্বকাপ জয়ের আনন্দে স্পেনের রাজধানী মাদ্রিদ পরিণত হয় উৎসবের শহর। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এদিকে বিশ্বকাপ ট্রফি ধরে রাখতে না পারার গ্লানি নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা দল। তবে রানার আপ হয়ে দেশে ফেরা এই দলে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি এবং আরও কয়েকজন ফুটবলার। সোমবার বুয়েন্স আইরেসে এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আর্জেন্টিনা দল। রানওয়েতে কোচ লিওনেল স্কালোনি এবং দলটিকে লাল গালিচা সংবর্ধনা ও মিলিটারি ব্যান্ড দিয়ে স্বাগত জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে দলকে নিয়ে যাওয়া হয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লিওনেল আন্দ্রেস মেসি অনুশীলন কেন্দ্রে। জাতীয় পতাকা, ব্যানার, গান এবং আতশবাজির মাধ্যমে তারা বিশ্বকাপ রানার আপ দলকে অভিনন্দন জানান। বিশ্বকাপের ফাইনালে হারের পর সমর্থকদের ধন্যবাদ জানিয়ে একটি বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। ক্যাপশনে মেসি লেখেন, কষ্টটা অনেক বেশি এবং তার এই ক্ষত শুকাতে সময় লাগবে, তবে তিনি সব ভালো মুহূর্তগুলোকেও সঙ্গে রাখবেন। মাঠের লড়াইয়ে নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে খেলা সেই ম্যাচগুলো চিরকাল স্মৃতিতে থেকে যাবে। ৩৯ বছর বয়সী এই মহাতারকা ফলাফলের চেয়ে দলগত যাত্রাপথকে বেশি প্রাধান্য দিয়েছেন। কিভাবে পুরো দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে, একের পর এক ম্যাচে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে, সেই স্মৃতিগুলোকেই হৃদয়ে ধারণ করতে চান তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ উশু ফেডারেশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা। সকালে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সদস্যরা। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তারা।
শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় গ্রেপ্তার মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। পুলিশের সাথে সংঘর্ষের জের, দাবি পূরণ না হওয়ায় আজ আবারও দিল্লির রাস্তায় বিক্ষোভকারীরা। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রাজকীয় সংবর্ধনা, ট্রফি হারালেও দেশে ফিরে সম্মান পেল আর্জেন্টিনা। এই ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।